হ্যালো। না, হয় না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম রিয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। হোপফুলি সবাই ভালো আছে, রাইট? তো আজকে হচ্ছে আমাদের আমরা পড়তেছিলাম স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটার। তো আমরা 7 নম্বর ক্লাসে চলে আসছি। তো গতদিন আমরা ফ্লুইড পড়ছিলাম, ফ্লুইড শুরু করছি, আমরা সারফেস টেনশন বা পিস্টন পড়ছি। আজকে এটার পরের অংশ থেকে আমরা হচ্ছে গিয়ে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। ওকে, ফাইন। তো আশা করি সবাই ভালো আছো। তো সবাই যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করে ফেলতে পারি। আচ্ছা ভাই, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। অঞ্জয়, কি অবস্থা? অঞ্জয়কে কতদিন ক্লাসে দেখি নাই, আজকে আসছো। আচ্ছা, তো সবাই যুক্ত হও, আমরা ক্লাস শুরু করি। আজকে আমরা স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটারের পৃষ্ঠটানের পরের যে অংশ আছে সেই জিনিসপত্রগুলো পড়ব। তো প্রথমেই আমরা পৃষ্ঠ শক্তির সংজ্ঞা পড়ছিলাম এবং পৃষ্ঠ শক্তি দিয়ে আমরা কিছু অঙ্ক দেখব। পৃষ্ঠ শক্তি, পৃষ্ঠ শক্তি রিলেটেড হচ্ছে কোনো একটা ফোঁটা যখন আসলে আমরা ভেঙে ফেলি তখন সেটার হচ্ছে গিয়ে পৃষ্ঠ শক্তি কত হয়, কৃতকাজ কত হয়, সেই জিনিসপত্রগুলো আছে ক্লাসে আমরা দেখব। পাশাপাশি আমরা আছে ক্লাসে যেই টপিকটা পড়ব সেটা হচ্ছে কৈশিকতা, কৈশিকতা বা কৈশিক নল। হ্যাঁ, এই দুইটা অংশ হচ্ছে গিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। ঠিক আছে? আচ্ছা ভাই, ইয়ার ফাইনাল চলছে, এজন্য ক্লাস করতে পারতেছি না, বুঝতে পারছি অঞ্জয়। তাও ক্লাসগুলো করে রাখতে হবে, এগুলাই তো আসলে আমাদের সামনে পরীক্ষাতে আসবে, তাই না? আচ্ছা, কি অবস্থা মনোরুল আলম? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম দিনা। আচ্ছা, ফাইন, ওকে। কই সবাই যুক্ত হও, ধূপধাপ যুক্ত হও, আমরা ক্লাস শুরু করে দিতে পারি। তো আজকে আমরা পৃষ্ঠ শক্তি এবং কৈশিকতার এই টপিকগুলো পড়ব। সবাইকে আমি একবার মেনশন করে নিচ্ছি। ফাইন, পড়ব সেটা হচ্ছে 07 হবে না ক্যাপশনটা? কৈশিকতা, মেনশন করে নিচ্ছি ব্রো। ফাইন, আচ্ছা, ওকে, আচ্ছা, এই তো, ওকে, ফাইন। তাহলে চলো ধীরে ধীরে আমরা ক্লাস শুরু করি। তো ওকে ভাই, ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার একসাথে কিভাবে রিভাইজে রাখা যায় এটা বলছো দিনা? তো চ্যাপ্টার ভাগ করে করে পড়তে হবে। তুমি দেখো, তুমি কখনো এভাবে চিন্তা করবে না, স্টুডেন্ট সবাইকে বলছি, এইভাবে চিন্তা করবে না যে কোনটা ফার্স্ট পেপার কোনটা সেকেন্ড পেপার। চিন্তা করবা একটা ফিজিক্সের চ্যাপ্টার, ঠিক আছে? তো এইভাবে করে চিন্তা করলে কজ তোমার ফার্স্ট পেপারেও সব পড়তে হবে, সেকেন্ড পেপারেও সবই পড়তে হবে। সো মনে করবা যে ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়তেছি, মানে মোট আমরা ধরে নিচ্ছি 20টি চ্যাপ্টার, 21টি চ্যাপ্টার মোট। ওই একটা চ্যাপ্টার অনেক ছোটো, সো 20টি চ্যাপ্টার মোট। তো 20টি যদি চ্যাপ্টার হয় তাহলে এইভাবে চিন্তা করাটা বেটার যে 20টি চ্যাপ্টার যদি হয়, একটা চ্যাপ্টার মানে হচ্ছে গিয়ে 5%। তোমার পুরা এইচএসসি সিলেবাসের 5% একটা চ্যাপ্টার। তো তোমরা এভাবে করে চিন্তা করবে, একটা চ্যাপ্টার শেষ মানে আমার সিলেবাস 5% আমি আগায় ফেললাম। ঠিক আছে? তো একসাথে একই দিনে দুইটা চ্যাপ্টার পড়ার দরকার নেই। যখন ফার্স্ট পেপার চ্যাপ্টার পড়বা ফার্স্ট পেপার চ্যাপ্টার পড়বা, যখন সেকেন্ড পেপার চ্যাপ্টার পড়বা তখন সেকেন্ড পেপার চ্যাপ্টার পড়বা। ঠিক আছে? আর আমাদের তো ডু আর ডাই 3.1, 3.2 এই না দিদি একটু কেটে দিচ্ছি, কি আসছে। তো আমাদের তো হচ্ছে গিয়ে ডুয়ারডাই 3.1 এবং 3.2 দুইটাই একত্রে চলতেছে, তাই না? সো কাজ যেটা করবা সেটা হচ্ছে গিয়া যখন পড়ে রাখবা, আমার সঙ্গে সঙ্গে দুইটা কোর্সেরই সকল ক্লাস করে রাখবা, বাট অ্যাট এ টাইম একটা চ্যাপ্টার নিয়ে কাজ করবা। লেটসে আমরা এখন স্ট্রাকচারাল প্রপার্টিস পড়তেছি, এইটা আগে পড়ে শেষ করবা, আর ওখানে আমার সঙ্গে ক্লাস করে ডুয়ারডাই 3.2তে চলতেছে স্থিরতরিৎ, ক্লাস করে করে নোট করে রাখবা। এটা শেষ হলে আবার স্থিরতরিতে পড়ে শেষ করবা। ঠিক আছে? এভাবে করে করে পড়বা, বাট ক্লাস প্রত্যেকটা অ্যাটেন্ড করা ইম্পর্টেন্ট। ক্লাস করলে না ওই চ্যাপ্টারটা ব্রেকডাউন করা বা তোমার কাছে ফার্দার পড়াটা অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড পেপারে কোর্সে কি ডিসকাউন্টের মেয়াদ শেষ? হ্যাঁ অঞ্জয়, ডিসকাউন্টের মেয়াদ তো শেষ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো এই অবস্থা। তো ওইটার তো প্রাইজই আসলে অনেক কম, তাই না? তো তোমরা যুক্ত হও, ওইটাতে অবশ্যই যুক্ত হও। যারা ডুয়ারডাই 3.1-এ আসো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই 3.2-তে তোমাদের থাকতে হবে। সেক্ষেত্রে তুমি আসলে ওই পুরা ফ্লেভারটা আসলে পাবা। এবং আমি চাই না আমার কোনো স্টুডেন্ট হচ্ছে গিয়া আমার কাছে ফার্স্ট পেপার পরে সেকেন্ড পেপার অন্য কোনো জায়গায় পড়ুক, একদম ডিরেক্টলি আমি বলে দিলাম। তাতে আসলে তোমার পড়া প্যানটা ভালো হবে না, তাতে মনে হচ্ছে খারাপ হবে। হ্যাঁ, তো আমি চাই না যে তোমরা
সেকেন্ড পেপার আমার থেকে ছাড়া অন্য কোথাও প্রিপারেশন নাও, কারণ একটা অভ্যস্ততার ব্যাপার আছে। অলরেডি তোমরা যারা 2.3 করতেছো অভ্যস্ত হয়ে গেছো না, এরকম হয় কিন্তু যে ভাইয়ের পড়ার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি, এখন ঝামেলা আর কি, তাই না? তো ঝামেলা না, এটা বরঞ্চ ভালো। ঠিক আছে, আচ্ছা ভাইয়া 15 দিন পর ইয়ার ফাইনাল, তাই এক্সামগুলো নিয়ে ফেলে ভালো। ওকে ফাইন, মনোহরুল একদম এক্সামের পিছনে লাগছো প্রত্যেক দিন। হচ্ছে গিয়ে মনোহরুল আমাকে এভরিডে হচ্ছে এক্সামের রিমাইন্ডার দাও। হ্যাঁ শিওর, ডেফিনেটলি তোমাদের এক্সাম নিয়েই আমাদের আসলে কাজ চলতেছে। ঠিক আছে, আচ্ছা ঈদের পরেই তোমাদের অ্যানাউন্সমেন্ট করবো করে বলছিলাম, তো আমরা সেটাই তোমাকে অ্যানাউন্সমেন্ট জানাবো দেখেই হচ্ছে গিয়ে কিছু বলছি না, জানাবো দেখেই কিছু বলছি না। ঠিক আছে ফাইন, তাহলে আসো আমরা এবার ক্লাসটা শুরু করি। পৃষ্ঠ শক্তি এবং কৈশিকতা এই টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। লাস্ট ক্লাসে তোমাদের মনে আছে আমরা পৃষ্ঠ শক্তির সংজ্ঞা পড়েছিলাম, তাই না? পৃষ্ঠ শক্তি আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম এবং এই সংজ্ঞাটা পড়েই আমরা ক্লাসটা শেষ করছিলাম। তাহলে পৃষ্ঠ শক্তি, তো পৃষ্ঠ শক্তি আমরা জানি যে সংজ্ঞা থেকে আমরা দেখেছিলাম পৃষ্ঠ শক্তিকে আমরা এভাবে করে লিখছিলাম ডাব্লিউ বাই ডেল এ, একক ক্ষেত্রফল বৃদ্ধিতে যতটুকু কাজ করতে হয় সেটাকে আমরা পৃষ্ঠ শক্তি বলি। এবং আমরা নিউমেরিক্যালি এটা দেখছিলাম পৃষ্ঠ শক্তি এবং পৃষ্ঠ টান এরা একই রাশি। হ্যাঁ, পৃষ্ঠ শক্তি এবং পৃষ্ঠ টান মাত্রা সমীকরণ এবং একক থেকে আমরা দেখছি একই রাশি, অ্যাকচুয়ালি একই বোঝায়। ঠিক আছে ফাইন, তাহলে এটা মনে রাখবা, দুনিয়াতে যে কোনো বস্তু সবসময় নিম্ন বিভবে থাকতে চায়। মহাবিশ্বের যে কোনো বস্তু সবসময় নিম্ন বিভবে থাকতে চায়, যত বেশি বিভব সে কমাতে পারে সে বিভব কমাতে চায়। যেমন দেখো এই যে বস্তুটা আমি নিচ থেকে উপরে উঠাইছি, এটাতে কি বিভব শক্তি বেড়ে গেছে, উচ্চতা বাড়ছে, mgh বিভব শক্তি বাড়ছে। এখন এটাকে যদি আমি ছেড়ে দিই, ও কিন্তু দেখো ছেড়ে দেওয়া মাত্রই পড়ে যাবে। কেন পড়ে গেছে? কারণ হচ্ছে ওর বিভবকে কমাইতে চাইছে। যখন আমি উপরে উঠায় রাখছি তখন এটার বিভবটা বেশি, এখন সুযোগ পাইলেই ও বিভব কমাই ফেলবে। তো মহাবিশ্বের যে কোনো কিছু তার বিভব কমাইতে চায়, মহাবিশ্বের যে কোনো কিছু তার বিভব কমাইতে চায়। তাহলে সেই ক্ষেত্রে এই জায়গা থেকে এই সূত্রটা একটু খেয়াল করো, ডাব্লিউ মানে কৃত কাজ ইকুয়ালস টু আসতেছে পৃষ্ঠ শক্তি ইন্টু ক্ষেত্রফলের পরিবর্তন। আমরা জানি পৃষ্ঠ শক্তিকে পৃষ্ঠ টান দ্বারাও আমরা রিপ্লেস করতে পারি, তার মানে কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু পৃষ্ঠ টান ইন্টু ক্ষেত্রফলের পরিবর্তন। তাইলে আমরা এটা জানি, সবাই এটা জানি যে কৃত কাজ যত কমবে বিভব শক্তিও তত কমবে। কৃত কাজ কমা এই কথার মানে হচ্ছে গিয়া বিভব শক্তিও তত কমা, তাই না? তার মানে মহাবিশ্বের যে কোনো কিছু যেহেতু নিম্ন বিভবে থাকতে চায়, তার মানে তারা চায় তার উপরে কৃতকাজ কমাইতে। তাহলে চিন্তা করে দেখো, কৃতকাজ কমানোর ক্ষেত্রে এই টার্মটা তো কনস্ট্যান্ট, এই টিটা তো কনস্ট্যান্ট, ধ্রুবক, টি তো চেঞ্জ করা যাচ্ছে না, পৃষ্ঠটা কনস্ট্যান্ট। তার মানে বুঝতে পারতেছি আমাদেরকে যদি বিভব শক্তি কমাতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল কমাইতে হবে। ক্ষেত্রফল যত কমাবো তত পৃষ্ঠ শক্তি কমবে। এখন তোমরা ডু অর ডাই 3.1 কোর্সে যখন যুক্ত হও তখন আমি একটা কথা বলছিলাম যে আমরা এই কোশ্চেনের আনসার দিব পানির ফোঁটা কেন গোলাকৃতির হয়, পানির ফোঁটা কেন গোলক আকৃতির হয়। এটা একটা পানির ফোঁটা, আমরা দেখেছি ওয়াটার ড্রপ, তাই না? ওয়াটার ড্রপলেট। আচ্ছা, সেই যে ওয়াটার ড্রপলেট, সেই ওয়াটার ড্রপলেট কেন গোলক আকৃতির হয়? আমরা সবাই জানি এটা হচ্ছে গিয়া পানির ফোঁটা যেটা গোলক আকৃতির হয়। তোমাদের মাথায় ডেফিনেটলি এই কোশ্চেনটা আসার কথা যে মহাবিশ্বে এতগুলা শেপ থাকার পরেও ঘনক হতে পারতো পানির ফোঁটা, পানির ফোঁটা একটা ঘনবস্তু হতে পারতো, পানির ফোঁটা একটা পিরামিড হতে পারতো, পানির ফোঁটা দেখতে তো অনেক রকম আল্লাহ তাআলা বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা কী করেছেন, ক্রিয়েটর কী করেছেন, যে পানির ফোঁটাগুলোকে গোলক বানাইছেন। কেন গোলক বানাইছেন? সো এইটা আমরা এখন কিন্তু সবাই অলরেডি বুঝে ফেলছি, আমি রিলেট করে দিচ্ছি। আমরা একটু আগে দেখেছি যে মহাবিশ্বের সকল কিছু নিম্ন বিভবে থাকতে চায়। নিম্ন বিভবে মানে যত বেশি কম বিভবে থাকা সম্ভব সেই বিভবেই মহাবিশ্বের যে কোনো কিছু থাকতে চায়। ওকে,
মানে যত বিভব কমানো যায়, যত বিভব কমানো যায়। ওকে, যেমন দেখলাম একটা বস্তুকে ছেড়ে দিলে সেটা পড়ে যায়, কজ তার বিভবটা কমানোর চেষ্টা করে সে। ওকে ফাইন। এখন যদি নিম্ন বিভবে থাকতে চায় সেক্ষেত্রে আমরা দেখছি প্রবাহীর ক্ষেত্রে যদি তার কৃতকাজটা কমাতে পারি তাহলে নিম্ন বিভবে সে চলে আসবে। এবং কৃতকাজটা কমানোর জন্য আমাদের কি করতে হবে? ক্ষেত্রফলটা যত কম পরিবর্তন করা সম্ভব সেটা করতে হবে। এখন তোমাদেরকে একটা নর্মাল কোশ্চেন আমি দেই, দুইটা শেপ আমি আঁকি। মনে করো একটা ঘন বস্তু আছে, এটা একটা ঘনক, হ্যাঁ, এইটা একটা ঘনক, এটা একটা ঘনক, হ্যাঁ। আচ্ছা, তো তোমরা অনেকেই আগের চ্যাপ্টারে ক্লাস দেখতে একটু প্রবলেম হচ্ছে, তো তাদেরকে বলতেছি যে ক্লাস কিন্তু প্রত্যেকটাই ওয়েবসাইটে আছে। গত ক্লাসে আমি বলেছিলাম তোমাদেরকে তোমরা ওয়েবসাইটে যাবা, লগ ইন করবা, লগ ইন করে তোমাদের যে ওই যে স্টাডি নামে একটা অপশন পাবা, ওখানে ক্লিক করলে সব ক্লাস তোমরা ওখানে গোছানো আকারে পাবা, তার নিচে ক্লাস নোটও পাবা। ঠিক আছে? আগের ক্লাসগুলা করতে পারতেছি না বলছো জিহাদ হাসান চৌধুরী, তো জিহাদ হাসান চৌধুরী একটু ওখানে যেতে হবে, ওখানে গেলেই তোমাদের ওখানে গুছাই দিচ্ছে ওয়েবসাইটে। মেজরিটি যেটা হয়েছে তোমরা জানো, মেটা থেকে কিন্তু 28 দিন পরে পরে ভিডিও নামায় দেয়। তো আমরা এটার ব্যবস্থা অনেক আগেই নিয়েছিলাম, আমাদের ওয়েবসাইটেই কিন্তু এগুলো আছে, তোমাদের ফ্রেন্ডরাই কিন্তু ওয়েবসাইটে করে, তুমিও এটা একটু খেয়াল করো। ফাইন, এটা একটা ঘন বস্তু, ঘনক, আর এটা হচ্ছে কি একটা গোলক, এটা একটা গোলক, হ্যাঁ, এটা একটা ঘনক। একটা জিনিস একটু অবজার্ভ করো, মজা লাগবে। এটা একটা ঘনক আর এটা একটা গোলক। ধরে নাও এই দুইটারই আয়তন সমান, এইটার আয়তন 1 মিটার কিউব, এইটার আয়তনও 1 মিটার কিউব, দুইটারই আয়তন সমান। এখন বলো তো, দুইটারই যদি আয়তন সমান হয়, দুইটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি সমান? আর যদি অসমান হয়, কোনটার বেশি কোনটার কম? দেখো দুটারই আয়তন সমান, দেখতে পাচ্ছ দুজনেরই আয়তন সমান। আমরা এখন যে কাজটা করব, দেখব যে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। এবং আমি এটা তোমাদের প্রথমেই বলে দিচ্ছি, ঘনকের থেকে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল একই আয়তন হওয়া সত্ত্বেও কম আসবে। ঘনকের থেকে আয়তন দুইটা সমান, বাট ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল থেকে দেখবা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেক কম আসবে। ইভেনচুয়ালি শুধু ঘনক না, মহাবিশ্বের যে কোনো বস্তু তুমি আইনা এখানে দাঁড় করাও গোলকের অ্যাগেনস্টে, আয়তন সমান হলেও তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল ঘনকের থেকে বা ওই বস্তুর থেকে গোলকের সবসময় কম আসবে। মানে এভাবে বলা যেতে পারে, সমান আয়তন বিশিষ্ট একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল অন্য যে কোনো শেপের বস্তুর আয়তন তার সমান হলেও তার থেকে কম হয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল। যেমন দেখো এখানে আমি বের করতে পারতাম, যেমন আমরা এটা সবাই জানি ঘনকের আয়তন হচ্ছে গিয়া এ কিউব, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1, যেহেতু আয়তন 1 বলছে, বাহুর দৈর্ঘ্য 1, তাহলে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঘনকে মোট কয়টা পৃষ্ঠ? 6টা পৃষ্ঠ, আর প্রত্যেকটা তলের ক্ষেত্রফল a স্কয়ার। আমরা জানি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6a স্কয়ার, তাহলে a এর ভ্যালু পাইছি 1, মানে 6 মিটার স্কয়ার। এটা হচ্ছে ঘনকটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এবার আসো গোলকের ক্ষেত্রে, আমরা জানি গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ইকুয়ালস টু 1। এখান থেকে আমরা আরটা বের করতে পারবো। দেখাই দিচ্ছি তোমাদেরকে যে গোলকের ক্ষেত্রফল কম। দেখো এরপরে মজা পাবা, কেন এটা দেখাচ্ছি এটা তখন বুঝতে পারবো আর কি। পাই কিউবিক রুট। আচ্ছা, আর এর ভ্যালু আসছে 0.62। তাহলে আমরা যখন এখান থেকে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করব, আমরা জানি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, এই আর এর ভ্যালু এখানে আমরা বসায় দিব। এটা ক্যালকুলেশন করলে আমাদের A2 এর ভ্যালু আসছে, যেটা আসার কথা 4.83 মিটার স্কয়ার। মজা লাগলো না ব্যাপারটা? খেয়াল করে দেখো, যেটা বলছি সেটাই হয়েছে। দুইটার আয়তন সমান হওয়া সত্ত্বেও পৃষ্ঠতলের ক্ষেত্রফল ঘনকের ক্ষেত্রে আসছে 6 আর গোলকের ক্ষেত্রে আসছে 4.83। তার মানে বুঝতেছি গোলকেরই পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম। তাহলে সেটা শুধুমাত্র ঘনকের সঙ্গে গোলক জয়যুক্ত হয়েছে ব্যাপারটা এরকম না। একই আয়তনের যে কোনো শেপকে তুমি আইনা পৃষ্ঠতলের কম্প্যারিজন করো,
দেখবা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলই সেই বস্তুর থেকে কম থাকবে 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 মানে মহাবিশ্বে গোলকই একমাত্র শেপ, যেই শেপটা একই আয়তন ধারণ করলেও পৃষ্ঠের ক্ষেত্রফল সবথেকে কম রাখতে সক্ষম, পৃষ্ঠের ক্ষেত্রফল সবথেকে কম রাখতে সক্ষম। এবং আমরা খেয়াল করে দেখছি যার পৃষ্ঠের ক্ষেত্রফল কম থাকবে তার উপরে কৃতকাজও কম, আর কৃতকাজ যদি কম হয় তার বিভব শক্তিও কম। এবং আমরা জানি মহাবিশ্বে সকল কিছু নিম্ন বিভবে থাকতে চায়, এভাবেই ক্রিয়েটর দুনিয়া তৈরি করছেন, বিভব কমাইতে চায় সবাই। দ্যাটস ওয়াই পানির ফোঁটা আর কোনো শেপ নিতেই পারতো না, কজ গোলকই সেই শেপ যেখানে পৃষ্ঠে তলের ক্ষেত্রফল সব থেকে কম থাকে, মধ্যা কথা তার পৃষ্ঠ শক্তিজনিত যে কাজ সেটাও কম থাকে, বিভব কম থাকে। এই জন্যই পানির ফোঁটা গোলকাকৃতির হয়। এবং একটা পানির ফোঁটাকে আমরা যদি ভেঙে ফেলি তাহলে দেখবা সেটাও গোলকাকৃতিই থাকে। কচু পাতার উপরে পানি জমে আছে দেখছো না, টোক্কা দিলে ওই পানির ফোঁটাটা গোলকটা ফেটে যায়, ফেটে অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র ফোঁটা হয়, সেগুলোও গোলক হয়। দ্যাট মিন্স পানির ফোঁটা সবসময় গোলকাকারই থাকতে চায়। এক্স্যাক্টলি, ওকে, গণকের বেশি, এক্স্যাক্টলি। ওয়েবসাইটে কিন্তু আচ্ছা, রাফি ইসলাম বলছো 4 নং ক্লাস ডিনামিক্সে ওয়েবসাইটে কোনো শব্দ আসে না, মানে ক্লাসটা মিউট, কিছু শোনা যায় না, এটা কি সলভ হয়ে গেছে? এটা সলভ হয়ে গেছে রাফি, দেখো এটা সলভ হয়ে গেছে। হ্যাঁ তুমি, হ্যাঁ হ্যাঁ, এটা সলভ হয়ে গেছে। পাশাপাশি তোমাদেরকে ভেক্টর এবং ডিনামিক্স আমরা আর্কাইভ দিছি, আর্কাইভ দিছি তার মানে এই না যে ওইটাই শেষ, আমরা ওখানে ওইটা লাইভ ক্লাস নিব। হ্যাঁ, ওগুলা কিন্তু লাইভ ক্লাস আমরা নিব। এরপরে আমরা পর্যায়বৃত্ত গতি পড়বো, তারপরে তরঙ্গ পড়বো, এই দুইটা শেষ হলে আমাদের কম্প্যাক্টলি শেষ। তারপরে আমরা ওই ভেক্টর ডিনামিক্সের উপরেও লাইভ ক্লাস নিব, বুঝছি? ফাইন। ভাইয়া আজকে একটু সাউন্ড কম, আসলেই ঠিকই তো আছে, মজা নিও না আমার সাথে, হ্যাঁ তোমরা মজা টজা নিচ্ছ মনে হচ্ছে। ভাইয়া ঠিক আছে তো, পারফেক্ট আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি সাউন্ডটা বাড়াও রাজ। আচ্ছা, তাহলে আমরা এটা সবাই বুঝতে পারছি, ঠিক আছে? তো এখন আমরা যেই টপিকটা দেখব সেটা হচ্ছে একটা পানির ফোঁটা যখন ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র ফোঁটায় পরিণত হয় তখন কৃত কাজ। এটা অনেকবার এইচএসসি পরীক্ষাতে আসছে। ওকে, বড় ফোঁটা ভেঙে ছোট ফোঁটা তৈরিতে কাজ, তৈরিতে কাজ। বড় ফোঁটা ভেঙে ছোট ফোঁটা তৈরিতে কৃতকাজ। মানে একটা বড় পানির ফোঁটা আছে, ওইটাকে আমরা ভেঙে ছোট ছোট কতগুলো ফোঁটা বানায় ফেলবো, তাতে কতটুকু কাজ করতে হবে। ওকে ফাইন, শিওর রাজ, শিওর। আচ্ছা ফাইন, তাহলে দেখো এটা কিন্তু খুবই কমন টাইপের একটা টপিক। লেটস সে আমাদের কাছে একটা বড় পানির ফোঁটা আছে। ওকে, এই যে বড় পানির ফোঁটাটা আছে এইটার ব্যাসার্ধ বড় আর। ওকে, এখন আমরা এটাকে ভেঙে ফেললাম, ভেঙে কতগুলা ক্ষুদ্র ক্ষুদ্র পানির ফোঁটা বানায় ফেললাম, কতগুলা ক্ষুদ্র ক্ষুদ্র পানির ফোঁটা বানায় ফেললাম একই আকারের, একই আকারের কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পানির ফোঁটা আমরা হচ্ছে গিয়া বানাইছি একই আকারের। ওকে, তো ধরে নাও এই যে ক্ষুদ্র ফোঁটা যে বানাইছি এদের প্রত্যেকের ব্যাসার্ধ ছোট আর, এবং কতগুলা ফোঁটা হয়েছে এখান থেকে এন সংখ্যক, কতগুলা ফোঁটা এখান থেকে তৈরি হয়েছে এন সংখ্যক। সো ডেফিনেটলি এটা সবাই বুঝতেছি যে এই বড় ফোঁটাকে ভাঙতে হয়েছে, তার মানে হচ্ছে গিয়া এখানে একটা আমাদের শক্তি দিতে হয়েছে, তাহলে এখানে একটা কাজ করতে হয়েছে, এই কাজটাই আমরা বের করতে চাই যে বড় ফোঁটা ভেঙে এই ক্ষুদ্র ক্ষুদ্র ফোঁটা তৈরি করতে আমরা কতটুকু কাজ করেছি সেটা। ভাইয়া ক্লাস টাইমটা না 7:15-তে ছিল, টাইম চেঞ্জ হয়েছে নাকি তরুণ দল? হ্যাঁ এটা তো বলা হয়েছে তরুণ দল, অনেকদিন পরে তোমাকে লাইভে দেখতেছি। এটা তো ওই যে অ্যানাউন্সমেন্ট করে বলা হয়েছে, পাশাপাশি ক্লাসও গত সপ্তাহে হয়েছে। তো হ্যাঁ 6:45-এ ক্লাসটা হচ্ছে, 6:45-এ ক্লাসটা হচ্ছে, কজ 8:45-এ হচ্ছে গিয়ে আবার ডুয়ার্ডে 3.2 হচ্ছে, ঠিক আছে 6:45-এ হচ্ছে আর কি। আচ্ছা ফাইন, ওকে। তো এবার দেখো আমরা এই কাজটা কত হয়েছে এটা বের করতে চাই। ওকে,
তো এটা যদি বের করতে হয় খুব সোজা একটা ওয়ে আছে। আমরা একটু আগে এই সূত্রটা দেখলাম যে কৃত কাজ বের করার ওয়ে হচ্ছে গিয়া ওই যে পৃষ্ঠ টান ইনটু ক্ষেত্রফলের পরিবর্তন, এখান থেকে আসছে, এই যে এই সূত্রটা থেকে আসছে, পৃষ্ঠ টান ইনটু ক্ষেত্রফলের পরিবর্তন, পৃষ্ঠ টান ইনটু ক্ষেত্রফলের পরিবর্তন হচ্ছে গিয়ে কৃত কাজ। তাহলে পৃষ্ঠ টান তো পানির পৃষ্ঠ টান দেওয়া থাকবে, তাহলে আমাদের এখানে বের করতে হবে ক্ষেত্রফলের পরিবর্তনটা কত। এইখান থেকে যে এইটা হইল ক্ষেত্রফলের পরিবর্তন কত হইল, ঠিক আছে। আচ্ছা, তো ক্ষেত্রফলের পরিবর্তন আমরা খুব সহজে বের করতে পারবো। কীভাবে পারবো দেখো, এখন মোট ক্ষেত্রফল A2, প্রত্যেকটার পৃষ্ঠের ক্ষেত্রফল কত গোলকের আমরা জানি পাই 4πr²। এটা হচ্ছে একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr²। গোলক আছে কয়টা, এনটা, তাহলে n ইন্টু 4πr²। নিশ্চয়ই বুঝতেছো প্রত্যেকটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr², এবং এখানে মোট গোলক আছে n সংখ্যক, তাহলে সবগুলা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের যোগফল হবে n ইন্টু 4πr²। যখন এটা ভাঙি নাই তখন পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত ছিল, একটাই গোলক ছিল যার পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছিল 4πr²। তো নিঃসন্দেহে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ছে, কত একটা গোলক ভেঙে অনেকগুলো গোলক তৈরি হয়েছে, তার মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এখানে বাড়াইছি, আমরা কাজ করার মাধ্যমে বাড়াইছি। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কতটুকু বাড়লো আমরা বের করতে পারবো। পৃষ্ঠতলের ক্ষেত্রফলের বৃদ্ধি ডেল এ ইকুয়ালস টু A2 মাইনাস A1, তাহলে পরিবর্তিত পৃষ্ঠতলের ক্ষেত্রফল n 4π ছোট r² মাইনাস 4π বড় r², আদিতে যেটা ছিল। তাহলে এখান থেকে দেখো 4π কমন নেওয়া যায়, তাহলে 4π যদি কমন নেই থাকবে n ছোট r² মাইনাস বড় r²। তাহলে কিন্তু আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধিটা পেয়ে গেছি, এইটা এখানে বসাই দিব। তাহলে এখানে যদি এটা বসাই তাহলে কিন্তু W ইকুয়ালস টু এই দেখো 4π n ছোট r² মাইনাস বড় r² ইন্টু টি তো আছেই, সঙ্গে ডেলের ভ্যালুটা আমরা বসাইলাম, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু আমাদের ফর্মুলা। তাহলে আমাদের কি কি জানতে লাগতেছে, আমাদের জানতে লাগতেছে হচ্ছে গিয়ে কয়টা কণায় ভাঙছি, কয়টা গোলকে ভাঙছি, এখন যে গোলক আছে তার ব্যাসার্ধ কত, আদিতে যে গোলক ছিল তার ব্যাসার্ধ কত ছিল, পাশাপাশি হচ্ছে গিয়ে পানির বা যে পদার্থের গোলক ছিল তার পৃষ্ঠটান কত। তাহলে মোট 4টা ইনফরমেশন লাগতেছে, দেখো এখানে মোট 4টা ইনফরমেশন লাগতেছে, কতগুলো কণায় ভাঙছি, ছোট কণার ব্যাসার্ধ কত, বড় কণার ব্যাসার্ধ কত ছিল, পৃষ্ঠটান কত ছিল। এখন এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এই বড় আর ছোট আরের মধ্যে একটা সম্পর্ক বের করা যায়। কিভাবে বের করা যায় দেখো, একটা ভেরিয়েবল আমরা কমাইতে পারি, এইভাবে করা যায়, সেটা হলো আয়তন হিসাবে, এটা বুঝতেছো এই অবস্থানের মোট আয়তন আর এই যে এখন ক্ষুদ্র ক্ষুদ্র কণা হইছে এই অবস্থানের মোট আয়তন কিন্তু সমান, বস্তুর পরিমাণ তো চেঞ্জ হয় নাই। এখানে যত আয়তনের পানি ছিল এই ছোট ছোট গোলকগুলার সবগুলো আয়তনের যোগফলের যে পানি আছে দুটো তো সমান। তাহলে আদিতে আয়তন কত ছিল বড় গোলকের, আমরা জানি বড় গোলকের আয়তন ছিল 4/3πr³, আর ছোট গোলকের আয়তন কত 4/3π ছোট r³। বাট এরকম কয়টা গোলক আছে, n সংখ্যক, তাহলে মোট আয়তন n ইন্টু এত। তাহলে এখনের মোট আয়তন আর আদিতে মোট আয়তন সমান ছিল। তো এখন এই জায়গা থেকে আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে 4/3π কেটে দিতে পারবো, তাহলে থাকলো কিন্তু r³ ইকুয়ালস টু n ছোট r³। তাহলে এখান থেকে এই লাইনটা লেখা যায়, এখান থেকে এই লাইনটা লেখা যায়, আমরা যদি ঘনমূল বের করি r ইকুয়ালস টু কিউবিক রুট অফ ছোট n ইন্টু ছোট r। নিশ্চয়ই এটা আমরা সবাই বুঝতে পারছি। এখন যদি আমাদেরকে কেউ বলে দেয় যে মোট কয়টা কণায় ভাঙছি আর হচ্ছে গিয়ে কণাগুলোর ব্যাসার্ধ কত হয়েছে, সেখান থেকে কিন্তু আমরা বের করতে পারবো বড় আর এর ভ্যালু কত। তার মানে এই যে বড় আর যে আছে এখানে চাইলে আমরা কিউবিক রুট অফ n ইন্টু ছোট আর এটা লিখে রাখতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের ইনফরমেশন n ছোট আর টি দেওয়া থাকলেই চলবে, আর আমরা বের করে নিতে পারতেছি n এবং ছোট আর এর মাধ্যমে। তাহলে এই দুইটা বাক্সকে মনে রাখলে এই অঙ্কগুলো আমরা করতে পারবো। এই অঙ্কগুলো ক্লিশে বইয়ে অনেক অঙ্ক, চ্যাপ্টার খুলে দেখবা এর উপরেও 6-7টা অঙ্ক তোমার অনুশীলনীতে আছে।
ওকে, রাহান চৌধুরী বলছো তাহলে তো ফার্স্ট পেপার শেষ, প্যারাও কমবে। হ্যাঁ, ফার্স্ট পেপার শেষ। আমি দেখো ডুয়ারডাই 3.2-তে কিন্তু খুব স্লো পেসেই আগাচ্ছি। 10 ক্লাস নিয়ে থার্মোডাইনামিক্স শেষ করছি, স্থিতিতে 2 ক্লাস হয়েছে, আজকে 3 নম্বর ক্লাস হবে। কেন স্লো পেসে আগাচ্ছি? কজ আমি জানি ডুয়ারডাই 3.1 এই যে এই কোর্সটা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টারটা শেষ হইলেই এই চ্যাপ্টারের উপরে আর 2টা ক্লাস হতে পারে ম্যাক্সিমাম, এই সপ্তাহেই শেষ হয়ে যাবে এই চ্যাপ্টার। এই চ্যাপ্টার শেষ হয়ে গেলেই আমরা ঢুকে যাচ্ছি পর্যায়বৃত্ত গতিতে। আর পর্যায়বৃত্ত গতি তরঙ্গ একই জিনিস, আমি ওই দুটারে আলাদা চ্যাপ্টার ধরি না। পর্যায়বৃত্ত গতি দিয়ে শেষ করব, শুরু করব তরঙ্গ দিয়ে শেষ করব। তার মানে আমাদের কিন্তু পুরা ফার্স্ট পেপার সব পড়া হয়ে গেছে। এরপরে আমরা ভেক্টর ডিনামিক্স তোমাদের পড়া আছে, আর্কাইভ দেওয়া আছে, তাই তারপরেও আমি ওখানে কিছু ক্লাস নিতে পারবো, রিল্যাক্স থাকবো, আমাদের ফার্স্ট পেপার কমপ্লিট হয়ে যাবে। এই মুহূর্তেই কি তোমাদের এটা দরকার ছিল না যে ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গেছে, হাতের মধ্যে আছে ফার্স্ট ইয়ার ফিজিক্স, আর তখন আমি সেকেন্ড ইয়ারে রিল্যাক্সলি আর একটু প্রেশার বাড়ায় টানতে পারবো। তো আমার প্ল্যান ঠিক আছে। তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি যখন ডু অর ডাই কোর্সটি শুরু করি তখন গতানুগতিক যত প্ল্যাটফর্ম আছে সবাই কিন্তু কোর্স অর্ধেকের বেশি হয়ে গেছে, তাই না? তখন আমি কেবল তোমাদের জন্য কোর্স শুরু করি। ওই দিনকে তোমাদের আমার প্রতি ভরসা রাখা খুব কঠিন ছিল। এই কী বলে যে মাঝে, মানে বছরের মাঝে এসে কোর্স সারবে, বাট সেই আমি দেখো এই যে ফার্স্ট পেপার শেষ করে ফেলছি, মানে একদম ক্লোজ। এটা এখন তোমার কাছে শুনতে ইম্পসিবল লাগবে, কেমনে করলেন, তাই না? করে ফেলছি। তো এইটাই। তো আমি যদি আগে শুরু করতাম এতদিনে আমি রিভিশন করাইতাম তোমাদেরকে। তো যাই হোক, আমি সেটা চাই নাই, আমরা পারফেক্ট টাইমেই শুরু করছি বলে আমরা ধরে নিচ্ছি। সো শুধুমাত্র তোমরা ফার্স্ট মুভার, ইউ গাইজ ডিজার্ভ আ গ্রেট থ্যাঙ্কস। তোমরা আমার উপরে ভরসা রেখে প্রথমে আসছো, এবং সেটার প্রতিদান আমি আসলে যতভাবে পারি ততভাবেই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা রেগুলার ক্লাস করবা, এবং আমরা সবাই ভালো রেজাল্ট করব। যে এই ডুয়ারডাই কোর্স যারা করে তারা অনেক ভালো রেজাল্ট করে, বাট আমাদের ক্ষেত্রে ব্যাপারটা যেটা হয়, তোমার রেজাল্টের ক্রেডিটটা আমরা ইউজুয়ালি নেই না। তোমার রেজাল্টের ক্রেডিট তোমারই, ওটা আমাদের নেওয়ার কিছু নাই। আমার রেজাল্টের ক্রেডিট আমার ছিল, আমি বুয়েটে একসময় চান্স পাইছি, ওই ক্রেডিট আমার ছিল। বাট আমি কখনোই আমার স্টুডেন্ট বুয়েটে চান্স পাইছে তার ক্রেডিট আমি নেওয়ার চেষ্টা আসলে করতে চাই না, তাই না? এটা সম্পূর্ণ তোমাদের প্রচেষ্টায়। সো তোমাদেরকে ওভাবে বলবো যে এই কোর্স থেকে আমাদের ফাউন্ডেশন তৈরি হচ্ছে, তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে আমি জানি। ঠিক আছে? যদি তোমরা আসলে ঠিকমতো আমাদের ক্লাসগুলো করে পড়ালেখা করো তো। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, রায়হান বলছো ভাইয়া আমাদের কলেজে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার চালায়, তাতে তোমার তো সমস্যা নেই, ফার্স্ট ইয়ার তো ফার্স্ট পেপার শেষই হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর ভাইয়া আর্কাইভ ক্লাস করলে কি আবার লাইভ ক্লাস করতে হবে? আর্কাইভ ক্লাস করার পরেও লাইভ ক্লাসগুলো কইরো। একটা জিনিস যত পড়বা তত ভালো হবে। না করলে হয় সিচুয়েশন অনুযায়ী, তোমরা তো বুঝো, তোমরা তো অনেক বুদ্ধিমান, তোমরা তো অনেক ম্যাচিউর। তো তোমার হচ্ছে কাজ চালায় নিতে হবে, কারণ যেই জায়গা দিয়ে যা করে যেমনি হোক সামনে আগায় যেতে হবে। আর্কাইভ করে রাখছো, ওই সময়টা দরকার ছিল, লাইভ ক্লাস করলে আরও বেশি প্র্যাকটিস হবে, আরও বেটার হবে। ডেফিনেটলি করবা ক্লাস। আমাদের এই কোর্সে ভাইয়া প্রায় 70টার মতো লাইভ ক্লাস হয়ে গেছে হ্যাঁ, অলরেডি। এবং লাইভটাই ফোকাস আমাদের। আমাদের এই কোর্সে অলরেডি 60-70 হচ্ছে লাইভ ক্লাস হয়ে গেছে, তো লাইভটাই আমাদের ফোকাস আর কি। হ্যাঁ, লাইভ ক্লাস নিয়ে তোমাদেরকে সার্ভিস দেওয়ার জন্যই তো আমরা এই কোর্সটা লঞ্চ করেছিলাম। রাত বলছো ভাই ফার্স্টলি ভুল করছি, ধর দেরিতে জয়েন হলে ফিজিক্স নিয়ে ভয়ে ছিলাম, বাট আপনি ইজি করে দিছেন, এখন ফিজিক্স ফিল করতে পারি। ভেরি গুড রাজ। তো এইটাই, এভাবেই এখনও অনেক সময় আছে, এখন তুমি জাস্ট সব শেষ করো, হাতের মধ্যে সব কিছু আছে, সবগুলো ক্লাস গুছাই দিচ্ছ ওয়েবসাইটে, এগুলো করতেই থাকবে। এই কোর্সে যুক্ত হয়েছে মানে এইচএসসি পরীক্ষার আগে অবধি এগুলো করতেই থাকবা। এই তো হাতের মধ্যে জিনিসপত্র চলে আসে, একটা আছে না যে আমি সলিউশন চাচ্ছি কোথাও খুঁজে পাচ্ছি না, একটা সলিউশন হাতের মধ্যে আছে গুছানো, দেখবো ক্লাস করবো, আগায় যাবো অন্যদের থেকে। ওকে, ওকে মনোরল আলম, তাহলে এইটা আমরা বুঝলাম। তাহলে চলো এটার উপরে আমরা একটা অঙ্ক করি।
ওকে ফাইন। সো একদম হুবহু আমরা আমাদের যে ইটা পাইছি, স্টেটমেন্ট যেটা পাইছি, এটার সঙ্গে আমাদের অঙ্কটা ডিরেক্টলি মিলে। পানির ফোঁটা ভেঙে অনেকগুলো ফোঁটা বানাইছে, আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা করে ফেলতে পারবো। 4πn r² মাইনাস বড় আর স্কোয়ার ইন্টু টি। ওকে, সো আমরা কিছুক্ষণ আগেই সূত্র দেখছি। এখানে কি তো কাজ, 4πn ছোট আর স্কোয়ার মাইনাস বড় আর স্কোয়ার ইন্টু টি। সেখানে ডেটাগুলোকে আমরা বসিয়ে দিব। সো কতগুলো কণায় ভাঙছে বলে দেওয়া হয়েছে, 64টি। তাহলে এখানে 64, এবং ক্ষুদ্র কণাগুলোর ব্যাসার্ধ কত সেটাও বলা আছে 4 মিলিমিটার। তাহলে 4 মিলিমিটার মানে 4 ইন্টু 10⁻³ এরপর হচ্ছে বড়টার ব্যাসার্ধ। সো আমরা একটু আগেই দেখছি বড়টার ব্যাসার্ধ হচ্ছে কিউবিক রুট অফ n ইন্টু ছোট আর। তাহলে এই যে বড়টার ব্যাসার্ধ এটা হচ্ছে কিউবিক রুট অফ n ইন্টু ছোট আর, যেটা হচ্ছে কিউবিক রুট অফ 64 ইন্টু ছোট আর হচ্ছে 4 মিলিমিটার, দ্যাটস ওয়াই 10⁻³ ওকে ফাইন। আর এই জায়গাতে টি এর ভ্যালু বলা আছে 72 10⁻³ এটা বসাই দিলে আমরা পেয়ে যাব কত জুল কাজ এখানে হয়েছে, কত জুল কাজ এখানে হয়েছে। আমি আনসারটা বের করে দিচ্ছি, তোমরাও ক্যালকুলেশনটা শেষ করে ফেলো। আচ্ছা, এটা সলভ করলে আমাদের আনসার আসবে 0.217 জুল। যদি ক্যালকুলেশন ভুল না হয় তাহলে এরকমই আনসার আসার কথা। তাহলে এই অঙ্কগুলো বইয়ে তো অনেকবার আছে, আসলেই আমরা সবাই পারবো, আসলে এই অঙ্কগুলি সবাই পারবো। আচ্ছা, এই মনোরুল আলম যে আনসার দিচ্ছে সেটা আমার সঙ্গে মেলে নাই, মেলে নাই কেন? আমার আমার একটু ভুল হয়েছে ক্যালকুলেশনে, ঠিকই আছে, আমারটা একটু ভুল হয়েছে, আমি সেটা ঠিক করছি। আনসার হবে 6.94 ইন্টু 10⁻⁻4 জুল। এবার ঠিক আছে, ওকে ফাইন। ভাইয়া ভেক্টরের আগে গতিবিদ্যা কি আবার নতুন করবেন? হ্যাঁ হ্যাঁ, আবার নতুন করে করব। ভেক্টর গতিবিদ্যা দুইটাই পড়াবো, আগে গতিবিদ্যা পড়াবো তারপর ভেক্টর পড়াবো। হ্যাঁ, আগে গতিবিদ্যা পড়াবো তারপরে হচ্ছে গিয়া আমরা ভেক্টর পড়াবো, ঠিক আছে ফাইন ওকে। হ্যাঁ এক্স্যাক্টলি, এবার মনোরের আনসারটা মিলছে। ওকে, তাহলে সবাই এই টপিকের অঙ্ক আসলে আমরা পারবো। তো গেল এটা। এরপর আমরা যে টপিকটা সম্পর্কে জানবো এটাকে আমরা বলতেছি কন্টাক্ট অ্যাঙ্গেল বা স্পর্শকোণ। স্পর্শকোণ, আচ্ছা, স্পর্শকোণ জানার আগে আমাদের আরও দুইটা বল সম্পর্কে জানতে হবে, আরও দুইটা বল সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই দুইটা সংজ্ঞা যা জেনে রাখবো, একটা হচ্ছে সংশক্তি বল, একটা বলের নাম হচ্ছে সংশক্তি বল। সংশক্তি বল, সংশক্তি বল। আরেকটা বলের নাম হচ্ছে গিয়া আসংজন বল। আসঞ্জন বল, আসঞ্জন বল, হ্যাঁ। অ্যাডেসিভ ফোর্স অ্যান্ড কোয়েসিভ ফোর্স, ওকে ফাইন। সংশক্তি বল এবং আসঞ্জন বল। তো সংশক্তি বল কোনটা? সংশক্তি বল হচ্ছে, সংশক্তি বল মনে রাখবা একই পদার্থের বস্তুর অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে সংশক্তি বল। আর আসঞ্জন বল হচ্ছে
ভিন্ন পদার্থের অণুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমরা বলছি আসঞ্জন বল। তো ব্যাপারটা একটু আমি বুঝাই। মনে করো এখানে অনেকগুলো পানির অণু আছে, এভাবে চিন্তা করো যে একটা পানির গ্লাস আছে, এটা একটা পানির গ্লাস, এর ভিতরে অনেকগুলো পানির অণু আছে। এখন এখানে গ্লাসেরও অণু আছে, পানির অণু আছে, বাট এই যে একটা পানির অণুর সাথে আরেকটা পানির অণুর যে বল, আকর্ষণ বল, এটাকে আমরা বলবো হচ্ছে গিয়া সংশক্তি বল। দেখো পানির সঙ্গে পানির আকর্ষণ বল, একটি পানি অণুর সঙ্গে আরেকটি পানির অণুর যে আকর্ষণ বল, বা দুইটা পানির অণুর মধ্যবর্তী যে আকর্ষণ বল, এটাকে আমরা বলি হচ্ছে গিয়া সংশক্তি বল। নিজের সঙ্গে নিজের আকর্ষণ বল, পানির অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমরা বলি সংশক্তি বল। তাহলে আসঞ্জন বল কোনটা? সেটা একটা মনে রাখবা যে একই পদার্থের অণুর মধ্যে আকর্ষণ বল, একই পদার্থের অণুর মধ্যে আকর্ষণ বল, এটাকে আমরা বলবো হচ্ছে সংশক্তি বল। তাহলে আসঞ্জন বল তার উল্টা, ভিন্ন পদার্থের অণুর মধ্যে আকর্ষণ বল, ভিন্ন পদার্থের অণুর মধ্যে আকর্ষণ বল, ভিন্ন পদার্থের অণুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমরা বলবো সংশক্তি বল। তো লেটস সে এটা একটা পানির গ্লাস আছে, এর ভিতরে অনেকগুলো পানির অণু আছে। এখন এইখানে তো কাচের অণুও আছে, নিশ্চয়ই বুঝতে পারছি যে এই জায়গাগুলোতে এই কাচের অণু আছে না, এখানে একটা কাচের অণু আছে। তাহলে একটা কাচের অণুর সঙ্গে একটা পানির অণুর যে আকর্ষণ বল সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে গিয়া আসঞ্জন বল। যেমন এখানে আমরা লিখতে পারি পানির অণুর সঙ্গে পানির আকর্ষণ বল, পানির অণুর সাথে পানির আকর্ষণ বল, পানির অণুর সাথে পানির যে আকর্ষণ সেটা হচ্ছে গিয়া সংশক্তি বল। আবার এখানে দেখতে পাচ্ছ গ্লাসের অণুর সঙ্গে পানির অণুর একটা আকর্ষণ বল আছে, এটাকে আমরা বলবো আসঞ্জন বল। কাচের অণু ও পানির অণুর মাঝে বল, পানির অণুর মাঝে আকর্ষণ, এটাকে আমরা বলবো আসঞ্জন বল। এখন বিভিন্ন কেসে বিভিন্ন রকম হয়, কোনো কোনো কেসে এরকম হয়, কোনো কোনো কেসে এইরকম হয় যে আসঞ্জন বল বেশি, সংশক্তি বল কম। আবার কোনো কোনো কেসে এরকম হয় সংশক্তি বল বেশি, আসঞ্জন বল কম। ওকে, তো মনে রাখবা যে এই কোনটা বেশি কোনটা কম এর উপরে ভিত্তি করে প্রত্যেকটা ফ্লুইড বা প্রবাহী ভিন্ন ভিন্ন আচরণ করে। তো এরকম একটা আচরণ আমরা দেখতে পারি, যেমন আমরা এখানে একটা ফ্লোরের উপরে, একটা টেবিলের উপরে দুইটা ভিন্ন তরলকে ফেলবো। মনে করো, মনোযোগ দিয়ে দেখো, এগুলো কিন্তু বই দেখা কিছু বুঝতো না, হ্যাঁ। তো মনে করো এইটা একটা ফ্লোর বা টেবিলের পৃষ্ঠ, এইটা আর একটা ফ্লোর। এখন আমরা এই দুইটা তলের উপরে দুইটা ফ্লুইড নিব। এইখানে এই পাশে আমি নিলাম পানি, এই তলের উপরে আমি পানি ফেলবো এটার উপরে, আর এই তলের উপরে আমরা পারদ ফেলবো। পানি এবং পারদ দুইটাই প্রবাহী বটে, বাট দুইটারই কিন্তু বিহেভিয়ার ডিফারেন্ট। ওকে, আচ্ছা, তাহলে খুব ভালো মতো খেয়াল করলেই তোমরা দেখতে পাবা এটার উপরে যদি আমরা পানি ফেলি, পানি এরকম হয়ে থাকবে। তোমরা দেখেছো এক ফোঁটা পানি যদি তোমরা একটা কাচের সমান্তরাল প্লেটের উপরে ফেলো, তাহলে দেখবা এরকম উঁচু হয়ে ডিবি হয়ে আছে পানির ফোঁটা। এটা আমরা সবাই দেখছি, হর হামেশা এটাই আমরা সবাই দেখে থাকি, পানির ফোঁটা একটু উঁচু হয়ে আছে। ওয়ারেস আমি যদি এখানে একটু পারদ ফেলতাম, দেখতা পারদের ফোঁটা এরকম গোল হয়ে আছে। পারদ কখনো থার্মোমিটার ভেঙে হাতে নিয়েও দেখবে এরকম গোল হয়ে দৌড়াদৌড়ি করে, একদম গোলকের মতো হয়ে আছে। ওয়ারাস পানি হাতের উপরে ফেলবা, দেখবা যে একটু উঁচু হয়ে ডিবি হয়ে আছে।
এই দুইটা জিনিস আমরা নিশ্চয়ই সবাই খেয়াল করছি। তো এই দুইখানে দুই রকম শেপের কারণ কি? এই দুই জায়গাতে দুই রকমের শেপের কারণ হচ্ছে, এই কেসে দেখো টেবিলের সঙ্গে পানির একটা আকর্ষণ বল আছে, যেটাকে আমরা বলবো আসঞ্জন বল। পানির সঙ্গে পানির একটা আকর্ষণ বল আছে, যেটাকে বলবো আমরা হচ্ছে সংশক্তি বল, যেটাকে আমরা বলবো হচ্ছে গিয়া সংশক্তি বল। ঠিক আছে? তো এইখানে এই দুইটা বলের ভেরিয়েশনের কারণে এই শেপটা দেখতে ভিন্ন রকমের হয়। এই শেপটা দেখতে ভিন্ন রকমের হয়। এই কেসে যেটা হয়, আসঞ্জন বল, আসঞ্জন বল সংশক্তি বলের থেকে বেশি হয়। সংশক্তি বল, সংশক্তি বলের থেকে বেশি হয় আসঞ্জন বল। এই কারণে পানি এরকমভাবে ছড়ায়া থাকে। আর এই ক্ষেত্রে যেটা হয়, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে উল্টা ঘটনা ঘটে। আসঞ্জন বল, আসঞ্জন বল সংশক্তি বলের থেকে কম হয়। সংশক্তি বলের থেকে কম হয়, এই জন্য পারদের ক্ষেত্রে দেখতে এরকম হয়। এটা কিন্তু এখান থেকে এমনিতেই বুঝতেছো। দেখো পানিও গোলক আকারেই ছিল, কিন্তু ঘটনা যেটা ঘটছে, এই যে কাচের তলে আমি রাখছি, কাচের প্লেটের উপরে, এর টান খেয়ে গোলকটা ভেঙে গেছে। মনে করো এই গোলকটাকে আমি যদি এই দিকে একটা টান দিতাম আর এই দিকে একটা টান দিতাম, দুই বরাবর যে টান খাইতো, টান খাইলে কি এটা চ্যাপ্টা হয়ে পানির মতো হয়ে যেত না? তো এখন টান খেয়ে ও চেপে আসবে কখন? তখনই যখন ওর আসংজন বল সংশক্তি বলের থেকে বেশি হবে। দেখো এই কাচের অণু যে টান মারতেছে, এখানে তো কাচের অণু, কাচের অণু যে টান মারছে, এই টানটা হচ্ছে গিয়া কাচ এবং পানির মধ্যে টান, সেটাকে আমরা আসঞ্জন বলতেছি। এখানে আসঞ্জন বেশি, মানে টান বল বেশি দেখে এটা চ্যাপ্টা হয়ে বসে গেছে। আর এইখানে ঘটনা কি ঘটছে? এইখানে ঘটনা যেটা ঘটছে, এইখানে ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে ওদের সংশক্তি বল বেশি। সংশক্তি বল মানে এই অণুগুলা নিজেরা নিজেদেরকেই সুন্দর মতো টাইনা গোলক বানায় রাখছে। কাছের অণু যতই টানে ওরা সরে আসতে চায় না, কারণ ওদের নিজেদের মধ্যে বলই বেশি। এই জন্য সে এরকম একটা শেপ গ্রহণ করে। তো মনে রাখবা, পানি এবং পারদের এরকম ভিন্ন শেপ কেন আমরা দেখি কাচের উপরে, তার রিজন হচ্ছে গিয়া এটা। এখন এইগুলো আমি কেন বললাম, এখান থেকে ক নাম্বারের কোশ্চেন আসতে পারে। তাই সংশক্তি বল কি, আসঞ্জন বল কি, খ নাম্বারে কোশ্চেন আসতে পারে। পানি কেন এরকম হয়ে থাকে, গোল পারদ কেন এরকম গোল হয়ে থাকে, কারণ হিসাবে দুটা লাইন লিখে দিলেই চলবে। ঠিক আছে? সো এটা জেনে গেলাম। এরপরে যেটা আমরা জানতে চাই সেইটা আমরা জানবো, যেটা হচ্ছে স্পর্শকোণ বা কন্টাক্ট অ্যাঙ্গেল। স্পর্শকোণ, স্পর্শকোণের সংজ্ঞাটা বহুবার ক নাম্বারে আসতে পারতো যদি ফুল সিলেবাসে পরীক্ষায় থাকতো। তো পরীক্ষায় এর আগে ফুল সিলেবাস ছিল না, এই জন্য ক নাম্বারে সৃজনশীল আসার পরে ক নাম্বারে এই কোশ্চেনটা আসার সুযোগ কম পেয়েছে। বাট এই কোশ্চেনটা তোমাদের কতে আসবে, বহুবার আসবে। আর মেজরিটি এই স্পর্শকোণের সংজ্ঞাটা ভুল করে। তো সংজ্ঞাটা আমি প্রথমে বলে নিচ্ছি, পুরোটা আমি লিখে দিব, ওভাবেই মুখস্থ করবা, ওভাবেই নোট করে রাখবা। সংজ্ঞা হচ্ছে এরকম: কঠিন ও তরলের স্পর্শ বিন্দু থেকে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক কঠিনের সঙ্গে তরলের অভ্যন্তরে যে কোণ করে সেটাকে স্পর্শকোণ বলে। শুই না কিছুই মনে থাকবে না তোমাদের, আমি লিখে দিচ্ছি আবার। কঠিন ও তরলের, কঠিন ও তরলের স্পর্শ বিন্দু হতে, কঠিন ও তরলের স্পর্শ বিন্দু হতে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক তরলের অভ্যন্তরে কঠিনের সাথে যে কোণ করে, কঠিনের সাথে যে কোণ করে তাকেই স্পর্শকোণ বলে। অনেকগুলো শব্দ এখানে পয়েন্ট করতে হবে, অনেকগুলো শব্দ এখানে পয়েন্ট করতে হবে। কঠিন ও তরলের স্পর্শ বিন্দু হতে, প্রথমে লাগবে স্পর্শ বিন্দু,
বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক, বক্র তরল তল যে আছে সেখানে একটা স্পর্শক আঁকবো এবং সেটা তরলের অভ্যন্তরে কঠিনের সাথে যে কোণ করবে সেটাকে আমরা স্পর্শকোণ বলবো। তো দেখো আমি জিনিসটা পুরোপুরি তোমাদের ধরাই দিচ্ছি, এই মনোযোগ দিও। এই কথাগুলো কঠিন লাগলো, আসলে খুব সোজা জিনিসপত্র বলছি, একদম মিলাই দিচ্ছি। দেখো আমরা দুই কেসেই দেখব, এখানে পানি রাখবো, এখানে পারদ রাখবো, দুইটার ক্ষেত্রে কোনটা ডিফারেন্ট হবে। আমরা দেখেছি পানি রাখলে এখানে এরকম ডিবি হয়ে থাকবে, পারদ রাখলে এখানে এরকম গোল্লা হয়ে থাকবে। তো আমরা জানি এটা হচ্ছে পানির শেপ আর এটা হচ্ছে পারদের শেপ। এবার দুইটারই আমরা স্পর্শকোণ বের করব। পয়েন্ট ধরে সবাই মনোযোগ দিও। প্রথম কাজ কি বলো? প্রথম কাজ হচ্ছে গিয়া কঠিন ও তরলের স্পর্শ বিন্দু হতে। তাহলে এখানে কঠিন আর তরলের স্পর্শ বিন্দু কোথায়? দেখো তো এখানে কঠিন আর তরলের স্পর্শ বিন্দু কোথায়? কঠিন এবং তরলের স্পর্শ বিন্দুটা এখানে কোথায় বলো? কঠিন এবং তরলের স্পর্শ বিন্দু এখানে এই জায়গায়। দেখো কঠিন এবং তরল এখানে স্পর্শ করছে, এই যে গেল স্পর্শ বিন্দু। স্পর্শ বিন্দুতে বক্র তরল তলে, এই দেখো এই তলটা বক্র, বক্র তরল তলে আমি একটা স্পর্শক আঁকবো। দেখো এইটা কিন্তু স্পর্শক, ইজন্ট ইট? সবাই নিশ্চয়ই বুঝছো। কঠিন তরলের স্পর্শ বিন্দু হতে এই যে বক্র তরল তলে আমরা একটা স্পর্শক আঁকছি। এই যে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক তরলের অভ্যন্তরে কঠিনের সাথে যে কোণ করে, তরলের অভ্যন্তরে কঠিনের সাথে কোণ। দেখো এখন কিন্তু দুইটা কোণ করছে, মনোযোগ দিয়ে সবাই। এই পাশে একটা কোণ করছে, এই পাশে একটা কোণ করছে। কোন কোনটা নিব? বলাই আছে তরলের অভ্যন্তরে কঠিনের সঙ্গে কোণ। তরলের অভ্যন্তরে কোণ তো এইটা। দেখো এইখানে তো পানি আছে, এর অভ্যন্তরে কোণ তো এটা। তার মানে বুঝতে পারছো যে কোণ আমরা এইটা নিব, কোণ আমরা নিব হচ্ছে এইটা। তাহলে এটাই স্পর্শকোণ। পানির ক্ষেত্রে স্পর্শকোণটা সূক্ষ্মকোণ, দেখেই বুঝতেছো এই স্পর্শকোণটা সূক্ষ্মকোণ। এই যে স্পর্শকোণ এটা কেমন কোণ? সূক্ষ্মকোণ। এটা একটা সূক্ষ্মকোণ, অ্যাকুইট অ্যাঙ্গেল, তাই না? সূক্ষ্মকোণ, সবাই এটা বুঝছি। আবার আসে এখানে একই কাজ করি পারদের ক্ষেত্রে। কঠিন তলে স্পর্শবিন্দু কোনটা? এটা কঠিন তলে স্পর্শবিন্দু হতে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক, এই যে বক্র তরল তল, দেখো এই যে সেই স্পর্শক, বক্র তরল তলে স্পর্শকটা এবার এরকম হবে। এই দেখো এখানে বক্রতল, এখানে স্পর্শক আঁকছি। তরলের অভ্যন্তরে যে কোণ করে, কোণ কিন্তু করছে দুইটা, এইখানে একটা আর একটা তরলের ভিতরে এখানে। দেখো এইখানে একটা কোণ করছে, এই পাশে একটা কোণ করছে। কোন কোনটা নিব? ভিতরেরটা নিব, এটা নিব। কোণ নিব হচ্ছে গিয়া আমরা ভিতরেরটা। দেখো তরলের অভ্যন্তরে যে কোণ করছে সেটা হচ্ছে কি স্পর্শকোণ। স্পষ্টতই দেখতেছে এটা একটা স্থূলকোণ, 90 ডিগ্রি থেকে বড়। তাহলে পারদের ক্ষেত্রে স্পর্শকোণ হবে স্থূলকোণ, স্থূলকোণ। নাও এবার আমি তোমাদের মেডিকেলের কয়েকটা কোশ্চেন পড়াই দিই। আমার ডিরেক্ট আসছিল এটা, আমার এটা আসছিল মেডিকেল কোশ্চেন। পারদের স্পর্শকোণ কত মুখস্থ, এগুলি আসে না ইঞ্জিনিয়ারিংয়ে, মেডিকেলে আসছিল। বলে দিচ্ছি, পারদের স্পর্শকোণ 140 ডিগ্রি, পারদের স্পর্শকোণ 140 ডিগ্রি। এবং পানির স্পর্শকোণ কত এটাও মনে রাখবা, পানির স্পর্শকোণ বেসিকলি 8 ডিগ্রি। কোনো কোনো বইয়ে 0 ডিগ্রি বলা আছে, 8 ডিগ্রি 0 ডিগ্রি খুব কাছাকাছি ভ্যালু, ঠিক আছে? 0 ডিগ্রি বা 8 ডিগ্রি। আমরা অঙ্কের ক্ষেত্রে 0 ডিগ্রিও ধরতে পারি, অঙ্কের ক্ষেত্রে 0 ডিগ্রিও ধরতে পারি, ঠিক আছে? ফাইন। তাহলে স্পর্শকোণ কি জিনিস আমরা সবাই বুঝে ফেলছি। ওকে, মারুফরা বলছো ক্লিয়ার ভাইয়া, ভালো লাগলো। এক্স্যাক্টলি অভ্যন্তরের কোণ, এক্স্যাক্টলি অভ্যন্তরের কোণ। ওকে, আচ্ছা। এখন এইখানে একটা শর্টকাট আমরা মনে রাখবো, সেটা হচ্ছে পানির ক্ষেত্রে খেয়াল করছো তুমি দুই হাতে দুইটা বস্তু নিলা, মনে করো এক হাতে নিলা পানি আর এক হাতে নিলা পারদ। দেখবা পানি নেওয়ার পরে ফেলে দিলে হাত কিন্তু ভিজে যায়, পারদ নেওয়ার পরে ফেলে দিলে হাত কিন্তু ভিজে না। পারদ ছিল তোমার হাতে, ফেলে দিলে মনে হবে না যে এখানে কিছুই ছিল না কিছুক্ষণ আগে? আবার মনে করো পানি নিছো হাতে, ফেলে দেওয়ার পরও দেখবা হালকা হালকা পানি পানি হয়ে আছে হাতটা। তো মনে রাখবা যে সকল তরল হাত ভিজায়, যে সকল তরল, যে সকল তরল ভিজায় তাদের ক্ষেত্রে স্পর্শকোণ সবসময় সূক্ষ্মকোণ হয়। আবার মনে রাখবা যে সকল তরল ভিজায় না,
যে সকল তরল ভিজায় না তাদের ক্ষেত্রে সবসময় স্পর্শকোণ স্থূলকোণ হবে। তাদের ক্ষেত্রে সবসময় স্পর্শকোণ স্থূলকোণ হবে। তো তোমাদের যদি এভাবে বলা হয় কোনো একটি তরল হাত ভিজায় না, তার স্পর্শকোণ নিচের কোনটি সঠিক? মনে করো এভাবে চারটা অপশন দিছে, এখানে বলছে 30 ডিগ্রি, 40 ডিগ্রি, তারপর 75 ডিগ্রি, এখানে বললো 110 ডিগ্রি। এখন বললো একটা তরল যেটা হাত ভিজায় না তার স্পর্শকোণ কোনটি হতে পারে? হাত ভিজায় না মানে তার স্পর্শকোণ স্থূলকোণ হবে, তো দেখেই বুঝতেছি একটাই স্থূলকোণ, তাহলে ওটাই হবে। বুঝছি? ডেফিনেটলি এই সংজ্ঞাগুলো আমরা সবাই বুঝে ফেলছি। শায়েক দেবনাথ একটা কথা বলছো যে ভাইয়া পরীক্ষা যত আগে তত নার্ভাসনেস বাড়ে, মনে হয় পারবো না। এটা তো একটা ইউনিভার্সাল ট্রুথ। হ্যাঁ, এটা তো তুমি আগের থেকেই জানো, তাই না? তো মনে রাখবে, নার্ভাস কে হয়? নার্ভাস সে হয় যে আসলে পড়ালেখা করছে। আর যে পড়ালেখা করে না ও তো জানেও না যে পরীক্ষা হলে কী হবে, আর ও নিজে আগের থেকেই জানে যে ও কিছু পড়েই না, তো নার্ভাস হওয়ার কিছু নেই, পরীক্ষা হলে সে খারাপই করবে। তো নার্ভাস সেই হয় যে আসলে পড়ালেখাটা করে, যার ইচ্ছাটা আছে যে সামনে ভালো করবে, তারাই নার্ভাস হয়। যারা পড়ালেখা করে না তারা নার্ভাস হয় না। সো শায়েক তুমি যে নার্ভাস হচ্ছ বা তোমার পরীক্ষা নিয়ে তুমি যে কনসার্ন, এইটাই ইন্ডিকেট করে তুমি রাইট ট্র্যাকে আসো। তো নার্ভাসনেস আসবে, নার্ভাসনেস আমাদের সবার আসবে, এটা বাস্তবতা। পরীক্ষার আগে দেখবা, যখন তোমরা এসএসসি পরীক্ষা দিছো, বড় বড় পরীক্ষা দাও, আমরা সবাই কি করি? ফোন দেই না? ওই যে বাবা মা, তারপরে হচ্ছে গিয়া কি বলে আত্মীয় স্বজন, খালা ফুফু চাচা আমার, সবাইরে আমরা ফোন দিই না? ফোন দিয়ে বলি যে পরীক্ষা আছে, দোয়া করেন। তখন দেখবা সবাই জ্ঞান দেয়, বলে যে ঠান্ডা মাথায় পরীক্ষা দিও, ভয়ের কোনো কারণ নাই। তো এইরকম আর কি সব মোটিভেশন দেয়। তো আমাকে যখন আসলে এই ধরনের মোটিভেশন কেউ দিত, আমার মনে প্রথম কোশ্চেনই এটা আসতো, আচ্ছা ভয়ের যদি কোনো কারণই না থাকবে, তাহলে সবাই কেন বলতেছে যে ভয়ের কোনো কারণ নেই? তো খুবই সিম্পল, ভয়ের কারণ তো ডেফিনেটলি থাকবে। সো নার্ভাসনেস থাকবে। তো এটাকে কীভাবে কন্ট্রোল করবা? নার্ভাসনেসকে কীভাবে কন্ট্রোল করবা, এটা হচ্ছে ম্যাটার করে। তো একটা জিনিস চিন্তা করো, তুমি নার্ভাস কোন বিষয়ে বেশি হও? যে জিনিসটা তুমি জীবনে কম করছো বাট সেটাতে তোমাকে করতে হবে এবং সেটাতে সাকসেসফুল তোমাকে হইতে হবে, এরকম যখন সিচুয়েশন হয় তখন আমরা নার্ভাস হই। যে আমি এই জিনিসটা জীবনে কম করছি বাট এটা আমাকে করতে পারতে হবে, এরকম সিচুয়েশনে আমরা নার্ভাস হই। তো করতে যখন পারতেই হবে, তাহলে এটা সলিউশন এটা হওয়া উচিত না ওটা আমি কেন কম করছি, এটা বেশি করে করা দরকার। এতবার করব, এতবার ওই ঘটনাটি ঘটবে জীবনে, যে ওই ঘটনাটা তোমার কাছে সহজাত হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে, নার্ভাস লাগবে না। তো পরীক্ষার ভয় কাটানোর জন্য, পরীক্ষাতে ভালো করার জন্য সবথেকে বেস্ট হয়ে হচ্ছে বেশি বেশি পরীক্ষা দেওয়া। যত বেশি পরীক্ষা দিবা তত দেখবা তোমার নার্ভাসনেস কমবে, পারফরমেন্স বাড়বে। ঠিক আছে? তো আমরা এখন একাডেমিকে পড়তেছি, একাডেমিকে পড়া শেষ হইলে আমরা সবাই চেষ্টা করব নিজের থেকে যত বেশি হচ্ছে প্র্যাকটিস করা যায়, যত বেশি হচ্ছে গিয়া আমরা পরীক্ষা অ্যাটেন্ড করতে পারি, তত আমাদের এই প্র্যাকটিসটাকে আমরা চর্চায় নিয়ে আসতে পারবো। দাদা ক্লাসে 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 আচ্ছা, ওকে ওকে ফাইন। সো গেল স্পর্শকোণ। এরপর তো এখানে আসলে অনেক আজাইরা কথাবার্তা বলতে হইতেছে, তাই না? তোমাদেরও একটু মন টন খারাপ হইতে পারে যে এই সংজ্ঞাগুলো জানতে হইতো, এই জন্য আমি এগুলো বলতেছি। হ্যাঁ, আমার তো আসলে হার্ডকোর ম্যাথ পড়াইতেই ভাল লাগে, মানে অঙ্ক টঙ্ক করাইতে, বাট এইগুলো জানতে হবে, এই জন্য আমি আজকের ক্লাসে এই প্লটগুলো তৈরি করে রাখতেছি। কারণ এর পরের এই অংশগুলোকে যখন আমরা অকুপাই করে ম্যাথমেটিক্যাল পার্টে ঢুকবো তখন সেগুলো খুব মজা লাগবে। সেই জন্য এই বেসিকগুলোতে আমি একটু কথা বলে নিচ্ছি, স্পর্শ কোণ এগুলো আর কি। ঠিক আছে? আচ্ছা, ফাইন। আচ্ছা, তো এখন আমরা একটা অঙ্ক করব, এই অঙ্কটা অনেক ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এই অঙ্কটা অনেক ইম্পর্ট্যান্ট।
এইটাই কিন্তু পানির পৃষ্ঠটান, হ্যাঁ, যেটা আমি এখানে দিয়েছি। সো মিলিমিটার। আচ্ছা, তাহলে এই হচ্ছে গিয়ে অঙ্কটা, সুন্দর একটা অঙ্ক, অনেকটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার করবে। ঠিক আছে, ফাইন। এখানে বলছে একটি সোলার বল, মানে খুব হালকা একটা সোলার বল অর্ধ নিমজ্জিত হয়ে পানিতে ভেসে আছে। বলটির ভর নির্ণয় করো। যেখানে পানির পৃষ্ঠটান, ওই বলের ব্যাসার্ধ এবং স্পর্শ কোণ দেওয়া আছে। সো আমরা জানি পানি পৃষ্ঠ সবসময় টান টান থাকতে চায়। সো এটা হচ্ছে পানির পৃষ্ঠ, এটা হলো পানির পৃষ্ঠ। এখন এই পানির পৃষ্ঠতে একটা সোলার বল আমরা এখানে রাখছি। লেটস সে এইটা হচ্ছে সেই সোলার বলটা, বড় করে আঁকছি, বাট বলটা খুব ছোট দেখতেছো। বলটার ব্যাসার্ধ আমাদের এখানে বলা আছে 5 মিলিমিটার। তো এইভাবে করে আছে, এই কথার মানে আসলে কি? এই কথার মানে আমরা জানি যে পানির পৃষ্ঠ ওই যে বেলুনের পৃষ্ঠের মতো। সো এখানে একটা ট্যাপ খেয়ে থাকবে, মানে এইভাবে করে আছে, এইভাবে করে আছে। দেখো এইটা এই গোলকটা, সো পানির পৃষ্ঠ এরকম করে আছে। দেখো এইখানে এসে এই যে এরকম করে আছে, বুঝতেছো? পৃষ্ঠটানের কারণে সে এটা এখানে ভেসে আছে, পৃষ্ঠটানের কারণে সে এটা এখানে ভেসে আছে। ওকে, ফাইন। তাহলে এখানে আমরা এটা বুঝতেছি তার স্পর্শ কোণ বরাবর হচ্ছে গিয়ে আমাদের পৃষ্ঠটানটা কাজ করবে। আমরা দেখেছি পৃষ্ঠটান টি ইকুয়ালস টু এফ বাই এল, লাস্ট ক্লাসে দেখছি। আর এফ ইকুয়ালস টু আমরা জানি টি ইন্টু এল, এফ ইকুয়ালস টু টি ইন্টু এল, লাস্ট ক্লাসে আমরা দেখছি। এটা হচ্ছে পৃষ্ঠটানজনিত বল। তো এটা হচ্ছে ওই তরলের পৃষ্ঠটান, আর এই এলটা হচ্ছে যে দৈর্ঘ্যকে সে জড়ায় আছে, তরলের উপরে পৃষ্ঠ যে দৈর্ঘ্যকে জড়ায় আছে। তাহলে এই বলটা কোন দিকে কাজ করে? মনে রাখবা, এই বলটা কাজ করে স্পর্শক বরাবর। এই বলটা সবসময় কাজ করে স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর। এই বলটা সবসময় কাজ করে স্পর্শক বরাবর। মানে এই যে বলটার কথা আমরা বলছি, এই বলটা কাজ করবে হচ্ছে এই যে দেখো এখানে যে স্পর্শক না, এই যে স্পর্শক, এই স্পর্শক বরাবর এখানেও কাজ করবে, এখানেও এই যে বলটা কাজ করবে হচ্ছে গিয়া স্পর্শক বরাবর। এই যে বলটা ওভারঅল যে বলটা কাজ করবে, সেই বলটা কাজই করবে হচ্ছে গিয়ে স্পর্শক বরাবর। ঠিক আছে, তাহলে স্পর্শক বরাবর যদি হয়, সেই ক্ষেত্রে আমরা এটা বুঝতেছি এইটার লম্ব বরাবর অংশ কত হবে। যে কোনো একটা বল নিলেই চলে, হ্যাঁ, দুইটা বল লাগে না, একটা নিলেই আমাদের চলছে। তাহলে দেখো এই যে বলটা আছে, বলের এই দিক বরাবর একটা অংশ থাকবে, এই দিক বরাবর একটা অংশ থাকবে। যে অংশটা কত হবে? যদি এখানে স্পর্শ কোণ হয় থিটা, যদি স্পর্শ কোণ হয় থিটা, তাহলে এই দিক বরাবর থাকবে হচ্ছে এফ কস থিটা। এখানে কাজ করবে এফ কস থিটা। নিশ্চয়ই বুঝতেছো, পৃষ্ঠটানজনিত একটা বল কাজ করবে, ওই বলটার লম্ব অংশ হবে এফ কস থিটা। আর নিচের দিকে যেটা কাজ করতেছে সেটা হচ্ছে এমজি, নিচের দিকে যেটা কাজ করতেছে সেটা হচ্ছে এমজি। এইটা ভেসে আছে কেন? পৃষ্ঠটানজনিত বলের ঊর্ধ্ব দিকে উপাংশ আর নিচের এমজি সমান হওয়ার কারণে। তো আমরা লিখতে পারবো এফ কস থিটা ইকুয়ালস এমজি। এফ কস থিটা ইকুয়ালস টু এমজি হলে এটা ভেসে থাকবে। তো আমাদের এম বের করতে হবে, তাহলে এম ইকুয়ালস টু হবে এফ কস থিটা বাই জি। এখন এখানে আমরা জানি এফ ইকুয়ালস টু আমরা লিখতে পারবো টি এল কস থিটা বাই জি। এখন টি তো আমরা জানি পৃষ্ঠটান, এল হচ্ছে যে দৈর্ঘ্যকে জড়ায় রাখে, থিটা স্পর্শকোণ, আর জি এর মান জানি। এল এর ভ্যালু কত হবে? আমরা লাস্ট ক্লাসে কিন্তু এটা ডিটেলসে শিখছিলাম। এল এর ভ্যালু, এল এর ভ্যালু হবে পানির উপরিপৃষ্ঠ যে দৈর্ঘ্যকে জড়ায় রাখছে। তো এখানে পানির উপরিপৃষ্ঠ কিন্তু এই দৈর্ঘ্যকে জড়ায় রাখছে, এই দৈর্ঘ্য, দেখো এই দৈর্ঘ্যটাকে জড়ায় রাখছে। এই দৈর্ঘ্যটা কি? অর্ধ নিমজ্জিত, মানে পানির উপরিপৃষ্ঠ ওই গোলকটার
চারপাশ থেকে জড়ায় রাখছে, দ্যাট মিন্স আমরা এখান থেকে এটা বলতে পারি এল এর ভ্যালু হবে হচ্ছে গিয়া 2πr, পরিধির সমান। অর্ধনিমজ্জিত মানে চারপাশ থেকে পরিধিকে জড়ায় রাখছে। তাহলে এই জায়গা থেকে আমরা একবারে লিখতে পারবো m ইকুয়ালস টু টি ইন্টু 2πr ইন্টু কস থিটা ডিভাইডেড বাই জি। এখন আর করে দিতে হবে না, হোপফুলি সবাই বাকিটা আমরা করে ফেলতে পারবো। এইখানে জাস্ট আমরা অ্যাঙ্গেলগুলো বসাবো। এই টি এর ভ্যালু দেওয়া আছে 72 10⁻³ আর এর ভ্যালু দেওয়া আছে 5 মিলিমিটার, মানে 5 10⁻³ থিটার ভ্যালু দেওয়া আছে 25 ডিগ্রি, জি এর ভ্যালু বলা আছে 9.8। এটা বসাইলেই আনসার পেয়ে যাচ্ছি। আচ্ছা, মনোয়ার আলম বলছো জি ভাই আমার থেকে এক্সামটা নর্মাল লাগে, বেশি এক্সাম দেওয়ার কারণে এটা হয়েছে। এটা কোন চ্যাপ্টার রুমি জিজ্ঞাসা করছো? এইটা হচ্ছে গিয়ে পদার্থের গাঠনিক ধর্ম, প্রবাহীর অংশ। হ্যাঁ, পদার্থের গাঠনিক ধর্মের দ্বিতীয় পার্টটা আর কি। ওকে, চ্যাপ্টার 7। ফুল সিলেবাস একটু পড়াইতে নিয়েছি, পোলাবান জিজ্ঞাসা করতেছে কোন চ্যাপ্টার। আচ্ছা ফাইন, ওকে। তাহলে এই অঙ্ক নিশ্চয়ই আমরা সবাই বুঝছি। জাস্ট এই অঙ্কের ক্যাচ বা কনসেপ্ট কি ছিল? এই অঙ্কের ক্যাচ বা কনসেপ্টে ছিল এটা, সেটা হচ্ছে গিয়া এইটা, এই যে স্পর্শক বরাবর যে বলের ব্যাপারটা আছে, সেটাই ছিল আমাদের এই অঙ্কটার ক্যাচ। ঠিক আছে, হোপফুলি সবাই আমরা এতটুকু বুঝিয়া ফেলেছি, তাই না? সবাই এতটুকু আমরা বুঝতে পারছি, তাই না? ওকে ফাইন, হোপফুলি বুঝিয়া ফেলেছি, তাই না? সবাই এতটুকু আমরা। আচ্ছা, সো গেল এটা। সো এই পর্যায়ে আমরা একটা ছোট টপিক সম্পর্কে জানবো এবং এটার ডিটেলসটা আমরা নেক্সট ক্লাসে দেখব। সেটা হচ্ছে কৈশিকতা বা ক্যাপিলারিটি। কৈশিক নল। তো প্রথমে আমাদের জানতে হবে ক্যাপিলারি টিউব বা কৈশিক নল সম্পর্কে। এটা থিওরিটা পুরোটা আমরা আজকে দেখবো না, আজকে জাস্ট আমরা হচ্ছে গিয়ে এটার ইগুলা দেখে রাখবো। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। কৌশিক নল। সো কৌশিক নল হচ্ছে গিয়ে খুব চিকন একটা নল, যেই নল হচ্ছে কেশের মতো চিকন। কৈশিক চুলের মতো চিকন, তাই না? এটাকে বলা হয় কৈশিক নল। চুলের মতো চিকন, অনেক চিকন, চুলের মতো চিকন, মানে সোজা কথা ব্যাসার্ধ খুবই কম, নেগলেজেবল ব্যাসার্ধ, মানে ওই পাইপটার ওই নলটার ব্যাসার্ধ খুবই কম। ওকে, এটাকে আমরা বলছি হচ্ছে গিয়া কৈশিক নল। এখন কৈশিক নলের একটা বৈশিষ্ট্য নিয়ে আমরা পড়ালেখা করব, যেটাকে বলা হয় কৈশিকতা। কৈশিকতা, ওকে। তো কৈশিকতার সংজ্ঞাটা আমি একটু লিখে দিচ্ছি। আচ্ছা, সংজ্ঞাটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। কৈশিক নলকে তরলে নিমজ্জিত করলে নলের মধ্যে তরলের অধিক্ষেপ বা অবক্ষেপকে কৈশিকতা বলে। মানে সোজা কথা ব্যাপারটা এরকম, ব্যাপারটা এরকম। লেটস সে আমাদের কাছে একটা তরল আছে, এটা একটা তরল, ধরে নাও এটাতে পানি আছে।
ধরে নাও এটাতে পানি আছে। এখন কৈশিক নল বা পাইপ, ওই যে আমরা অনেক সময় জুস খাওয়ার সময় স্ট্র ইউজ করি না, ওইগুলো হচ্ছে কৈশিক নল। ঠিক আছে, ফাইন। তো আমরা যদি এর ভিতরে একটা কৈশিক নলকে ডুবাই, খুব চিকন একটা নল, আমি মোটা করে আঁকতেছি, একটা নলকে ডুবাই, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই পানি নল বেয়ে কিছুটা উপরে উঠে আসছে, যেটাকে আমরা বলি হচ্ছে অধিক্ষেপ। ওকে, তো দেখা যাবে যে এই পানি নল বেয়ে এই পর্যন্ত চলে আসছে। তাহলে এইখানে পানির যে অধিরোহণ হলো, এই জিনিসটা যে অধিরোহণ মানে পানি উঠে আসা, এটাকে আমরা বলি হচ্ছে অধিরোহণ। অধিরোহণ বাংলাতে বলে অধিরোহণ, বা সোজা কথা পানি উঠে আসছে, এটাকে আমরা কৈশিকতা বলি। তো আমরা জানবো পানির ভিতরে কৈশিক নল ডুবাইলে পানি কিছুটা উঠে আসে। দেখবে একটা চিকন পাইপ পানির মধ্যে ডুবাইলে অনেক চিকন হইলে দেখবা যে পানি ভিতরে কিছুটা উঠে আসছে। ফাইন। আবার কিছু তরল আছে যাদের ভিতরে কৈশিক নল ডুবাইলে উঠে আসে না, বরঞ্চ তরলটা নাইমা যায়। মনে করো এইখানে পারদ আছে, ধরে নিচ্ছি আমরা এখানে পারদ আছে, পারদ। তো পারদের মধ্যে যদি আমরা একটা কৈশিক নলকে ডুবাই, লেটস সে এটা একটা কৈশিক নল, তাহলে তোমরা দেখবা পারদের মধ্যে কৈশিক নলকে ডুবাইলে পারদটা কিছু পরিমাণ নেমে যায়, পারদটা কিছু পরিমাণ নেমে যায়, এইখানে আসছে উঠে আসছে। আর এখানে যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে এখানে পারদটা কিছু পরিমাণ নেমে গেছে। তো পারদের ওই স্পর্শকোণ বা স্ট্রাকচারাল আমরা তো দেখছি আসংজন বল সংযুক্তি বলের থেকে কম, এই জন্য হচ্ছে গিয়া জিনিসটা কিছুটা নেমে যায়। সেইটাকে আমরা বলি হচ্ছে অবরোহণ, এটাকে আমরা বলি অবরোহণ বা অবক্ষেপ, অবরোহণ। সেই যে কৈশিক নলের ভিতরে তরলের উঠে আসা অথবা কৈশিক নলের ভিতরে তরলের নেমে যাওয়ার যে ঘটনা, এটাকেই আমরা বলি হচ্ছে কৈশিকতা। এখন এই ঘটনাগুলো যখন ঘটে, এটা কিন্তু ক নম্বরের সংজ্ঞায় আসবে, তোমরা এভাবে লিখবা কৈশিক নলে তরলে, কৈশিক নলকে তরলে নিমজ্জিত করলে নলের মধ্যে তরলের অধিক্ষেপ বা উঠে আসার ঘটনা বা অধিরোহণের ঘটনা, অথবা অবক্ষেপ বা নেমে আসার ঘটনা বা অধি অবরোহণের ঘটনাকে আমরা বলি কৈশিকতা। সোজা কথা এভাবেও লিখতে পারো, তরলের মধ্যে কৈশিক নল ডুবাইলে তরলের উঠে আসা অথবা তরলের নেমে যাওয়ার যে ঘটনা, সেটাকে আমরা বলি হচ্ছে কৈশিকতা। তো আজকে আমরা এই সংজ্ঞা পর্যন্তই শিখব। নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে শুরু করব কতটুকু উঠে আসে সেটা আমরা বের করব, এবং এখান দিয়ে অনেক অঙ্ক আছে, ইউটিউবের অঙ্ক আছে এখান থেকে, সেই অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব কতটুকু উঠে আসে বা কতটুকু নেমে আসে। তাহলে আজকে আমরা কি কি টপিক পড়লাম? আজকে আমরা অনেক ডিসক্রিপটিভ টপিক পড়ছি, বাট এগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। আমরা পড়েছি পৃষ্ঠ শক্তি দিয়ে ডিটেলস, কৈশিকতা ও কৈশিক নল, এইটা আমরা দেখছি, কৈশিক নল এটা আমরা দেখছি। পাশাপাশি আমরা আরও দেখছি স্পর্শকোণ, স্পর্শকোণও দেখেছি, আসংজন সংযুক্তি বল, এগুলো আমরা শিখেছি। ওকে, এগুলো সব ডিসক্রিপটিভ টপিক, আমরা নেক্সট ক্লাসে আরও বেশি ম্যাথমেটিক্সের ভিতরে যাব। সো আজকের ক্লাস এতটুকুই। ডুয়ার ডে 3.2 এর ক্লাসে 8:45 দেখা হচ্ছে। সোফার টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই।